কথায় বলে সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, মেওয়া হয়তো ফলে, কিন্তু সেই ফলন দেখার মতো ধৈর্য সবার মধ্যে থাকে না। অনেক সময় লোকের মনে হয় যে জাতীয় পুরস্কার পেয়েছে বলে একটা ভীষণ গুরুগম্ভীর কিছু একটা। খুব কম মানুষই আছেন যারা বছরের পর বছর দাঁতে দাঁত চেপে লড়ে যান শেষ হাসিটা দেখবেন বলে। আর আজ আমাদের সাথে স্পটলাইটে রয়েছেন সেরকমই এক মানুষ, এক অপূর্ব হাসিনী। তিনি হলেন অনুরাধা মুখার্জি। আজকে তোমাকে ডাকার একটা বহুত বড় কারণ, সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ টক্স অ্যাবাউট রিলেশনশিপ, ডিভোর্স। আমরা যদি দেখি আমাদের বাবা মার জেনারেশন, সম্পর্কগুলো টিকতো, মানে কম্পেয়ার টু হোয়াট উই হ্যাভ, কি এই যে সিরিয়ালগুলো মানে ডেঞ্জারাসলি ইনফ্লুয়েন্স করছে আজকালকার এই মানে ইয়াং জেনারেশনকে। তবে আমার বাংলা এত ভালো নয়, আর এইটা আমাকে বলাচ্ছেনও উনি। আর এই ইন্ট্রোডাকশনটা আমি অ্যাজ আ চ্যালেঞ্জ নিয়েছি, বিকজ তিনি বিশ্বাস করেন না কি আমি বাংলা বলতে পারি। বহুত বড় কারণ হচ্ছে, বহুত বড় কারণ কোন বাংলা থেকে। আমি ডিপ ফ্রিজের প্রসঙ্গে আসবো, আগে একটু তোমার প্রসঙ্গে আসবো। সেটা হয়তো আপনারা এই পডকাস্টে দেখতে পাবেন। থ্যাংক ইউ। হাই অনুরাধা, কেমন আছো? খুব ভালো। খুব ভালো লাগলো তোমাকে আজকে পেয়ে আমাদের সাথে। আজকে তোমাকে ডাকার একটা বহুত বড় কারণ, সেটা হচ্ছে ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ বলতে জেনারেলি আমরা ভাবি রেফ্রিজারেটর, বাট ইন দিস কেস ইট ইজ আ ফ্যান্টাস্টিক মুভি। আমি রিভিউজ পড়েছি, আই এম রিয়েলি ওয়েটিং ফর দ্য রিলিজ। অ্যান্ড আই নো অর্জুন দত্তা, ওনার আরও কাজ আমি দেখেছি, অ্যান্ড আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু সি বিকজ দ্য ট্রেলার লুকড অসম। অ্যান্ড থ্যাংক ইউ। the way I saw you in this compared to the other movies, it is quite different. So I would like to get a মানে overview from you কি যে এই ডিপ ফ্রিজ, what is it about? তোমাকে দেখে আমার একটা জিনিস মনে পড়ছে, অর্জুনদার কথাই মনে পড়ছে। মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অর্জুনদা ইজ ফ্রম জেভিয়ার্স। অর্জুনদা হাফ বাংলা বলতে বলতে ইংলিশে ঢুকে যায়। তোমার ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে বহুত বড় কারণ হচ্ছে। বহুত বড় কারণ কোন বাংলা, অঙ্কুশ? অন মানে আয়ুষ। আই জাস্ট ওয়ান্ট টু নো। অর্জুনদা, আয়ুষ বলেছে তোমাকে ডাকার আজকে বহুত বড় কারণ হচ্ছে। আই ওয়াজ মিসিং অর্জুনদা, বিকজ অর্জুনদা হাফ বাংলা বলে এরকম ইংলিশে আচ্ছা। ঢুকে যায়, বিকজ হি ইজ ফ্রম জেভিয়ার্স। তোর ইংলিশ ইনফ্লুয়েন্স অনেক বেশি। তোমার কি ইংলিশে কথা বলে বেশি কমফোর্টেবল মনে হয় বাংলার থেকে? আমি ডিপ ফ্রিজের প্রসঙ্গে আসবো, আগে একটু তোমার প্রসঙ্গে আসি। হ্যাঁ, সো আমার আপব্রিঙ্গিংটা মোটামুটি হয়েছেই এই অ্যাংলো ইন্ডিয়ান যারা নন বেঙ্গলি স্পিকারদের সাথে। অ্যান্ড আমি বম্বেতে ছিলাম বেশ অনেক বছরই, সো ওইটার জন্য আমার এই বাংলাটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে। অ্যান্ড যেহেতু আমার বন্ধুরা সবাই ইংলিশ স্পিকার, মানে তারা মানে বাংলাটা একদমই বলতে পারে না। বাড়িতেও কি মানে হিন্দি বলা হয় বা বাংলা বলা হয়? হ্যাঁ, বাড়িতে বাংলা তো বলা হয়, বাট অ্যাগেন ওই বাবা মার ওই যে আছে না, ওই একটা ইয়ার্ডস্টিক হয়ে গেছে কি না ইংলিশে বললে হায়ার মানে একটা এডুকেটেড ফ্যামিলি না, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, বেটা বাচ্চা এনা। তো মোটামুটি I really want to meet them now. না, আমার বাড়িতে ছিল কি না ইংলিশটাকে ভালো করো। সো এইটা আগে আমি খুব একদম বলতে পারতাম না, টু বি অনেস্ট। মানে আমি খুব ফাম্বেল করতাম, ভয় পেতাম তো, আরে ইংলিশ বলতে গেলে। তো ওটা করতে 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 আর এই বন্ধুদের ইনফ্লুয়েন্সে পুরো আমার মানে বাঙালি বন্ধু নেই খুব একটা। খুব এখন হয়েছে, আগে তো ছিলই না। তো বাংলা কথা বলা হতো না বলে এরকম একটা হ্যাঁ, এবার ছোট থেকে তো হযবরল হয়ে গেছে পুরো ব্যাপারটা। হ্যাঁ, ছোট থেকে এবার সাইকোলজিতে ঢুকে গেছে। এবার আস্তে আস্তে এই জড়তাটা কাটাচ্ছি। খুব ভালো, কারণ এর পরের বার যখন আমি আসবো পডকাস্টে, আমি যদি বহুত বড় কারণ শুনেছি, তারপর বহুত বড় একটা গাঁটটা দেবো ওকে আমি। ঠিক না, আছে, নেক্সট টাইম আই উইল কিপ দিস ইন মাইন্ড। সো কামিং ব্যাক টু ডিপ ফ্রিজ, অর্জুনদা অ্যাকচুয়ালি তুমি নিশ্চয়ই জানো এটা এবারে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, দ্য বেস্ট বেঙ্গলি ফিচার। তো অর্জুনদা সবসময় একটা ট্রাই করে, সেটা হচ্ছে এমন কোনো গল্প প্রেজেন্ট করার অডিয়েন্সের সামনে যেটা একটু সেন্সিটিভ সাবজেক্ট। সেটা যদি ধরো অব্যক্ত ধরে নাও, আমি জানি না তুমি অব্যক্ত দেখেছো কিনা। ইট ওয়াজ আ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড হার সান। তো তারপরে অর্জুনদা করেছে গুলদস্তা, যেটা again a women centric story. তারপরে অর্জুনদা ডিপ ফ্রিজ করেছে, এবার বিবি পায়রাও করেছে, যেটাতেও পাওলি দি এবং স্বস্তিকা দি আছে। তো অর্জুনদার সিনেমার একটা মানে একটা তকমা, আমরা ইউ নো রাইট তকমা কি? হ্যাঁ, কি বলতো সিনেমা মানে যেরকম নলেনের একটা এই যে সিনেমা যেটাকে বলে, তকমা মানে হচ্ছে একটা ছাপ পড়ে যাওয়া, যে অর্জুনদা মেয়েদেরকে নিয়ে গল্প বলতে ভালোবাসে, আচ্ছা। বা অর্জুনদা উইমেন সেন্ট্রিক স্টোরি করে। কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে আমরা মানে
সত্যি তো এখনো পেট্রিয়ার্কি সমাজে বাস করি, এটা তো দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তো মেয়েদের সাথে যে সমস্যাগুলো জড়িত সেটা অনেক ক্ষেত্রে এখনো সলভ হয়নি। তারই কিছু কিছু জিনিস অর্জুন দত্ত চেষ্টা করে তার সিনেমার মাধ্যমে দেখানোর। বাট ডিপ ফ্রিজের প্রসঙ্গে আসি। ডিপ ফ্রিজে যেটা দেখানো হয়েছে সেটা 2025-এ এসে ভীষণভাবে রেলিভেন্ট, কারণ ডিপ ফ্রিজ টক্স অ্যাবাউট রিলেশনশিপ, ডিপ ফ্রিজ টক্স অ্যাবাউট ডিভোর্স। ডিপ ফ্রিজ এখানে একটা মেটাফার হিসাবে ইউজ করা হয়েছে। ইট ইজ নট লাইক দ্যাট কে ডিপ ফ্রিজ খুব বাঙালি কথা, বাংলা কথা, মানে আমরা কোনো নন বেঙ্গলি বা আদার স্টেটের লোকজনকে এই ডিপ ফ্রিজ কথাটা ইউজ করতে শুনি না। তো টু রিচ আউট বেঙ্গলি অডিয়েন্স, ডিপ ফ্রিজ কথাটা অর্জুনদা মেটাফর হিসাবে ইউজ করেছে। আমরা বাঙালি বাড়িতে এরকম বলি না, ডিপ ফ্রিজ থেকে সবজিটা নিয়ে আয় বা ডিপ ফ্রিজ থেকে কোনো মশলা নিয়ে আয়, মাছ মাংস ওখানে ঢোকানো থাকে। বাইরের লোকেরা ফ্রিজার বলে, হ্যাঁ কারেক্ট। তো ডিপ ফ্রিজে ধরো কোনো সবজি বা মাংস রাখলে সেটা নর্মালি কিন্তু খুব মানে ভালো থাকে, যাতে অনেক দিন থাকতে পারে, সেই জন্য ডিপ ফ্রিজে ঢোকানো। বাট যদি কোনো সম্পর্ক এরকম বরফের মধ্যে ঢুকে যায়, সেই সম্পর্কটা কিন্তু মরে যায়, বরফের মতন ঠান্ডা হয়ে যায়। সো ডিপ ফ্রিজ টক্স অ্যাবাউট সম্পর্কের শীতলতা। ডিভোর্স এখনকার দিনে দাঁড়িয়ে 2025-এ ইজ ভেরি রেলিভেন্ট এই কারণে, কারণ এখন আমরা দেখি যত সম্পর্ক হচ্ছে তত সম্পর্ক ভাঙছে। তো ইটস আ ভেরি, মানে কি বলবো, এখন মানুষের মধ্যে ধৈর্য কমে গেছে, মানুষ অপশনাল অনেক বেশি হয়ে গেছে। তো ডিপ ফ্রিজ এই পুরো ব্যাপারটাকে নিয়ে ডিল করে। ওকে, ইজ ইট অলসো মানে কি যে ডিপ ফ্রিজের যে মেটাফরটা যেভাবে ইউজ হয়েছে, কি ডিফ্রস্টিং, গলে যাওয়া, ইজ ইট কাইন্ড অফ লাইক পোর্ট্রেইং ওটাই, কি যে প্রথমে শীতলতা তৈরি হলো তো জমে আছে, সেটাকে আবার ডিফ্রস্টিংয়েরও একটা অ্যাঙ্গেল আছে, এরকম কিছু আছে? সেটার জন্য তো সিনেমাটা দেখতে হবে। আমি যদি সব এখানে উত্তর দিয়ে দিই তাহলে 21 তারিখে অডিয়েন্সের জন্য তো কিছু থাকবে না। দ্য আনসার ইজ ইয়েস, বাই দ্য ওয়ে। নো, আনসার ইজ নো ক্যান বি। কারণ ধরো ডিফ্রস্ট আদৌ হচ্ছে কিনা, সম্পর্ক আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা, সব কিছু মিলিয়ে তো ডিফ্রিজের ঘটনা। এইটা থেকে একটা জিনিস আমার জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কি এখনকার এই যে সম্পর্কগুলো যেটা তুমি বলছো, ধৈর্য কমে গেছে, ইমোশনাল স্টেবিলিটি কমে গেছে অনেক, সো এইটা দিয়ে আই ওয়ান্টেড টু নো কি তোমার কি ওপিনিয়ন্স, কি এটাকে ফিক্স যদি কেউ করতে চায়, কেন আগেকার আমরা যদি দেখি আমাদের বাবা মার জেনারেশন, সম্পর্কগুলো টিকতো, মানে কম্পেয়ার টু হোয়াট উই হ্যাভ, আজকে কেউ না কেউ দেখবে ওপেন রিলেশনশিপ, তারপরে শর্ট টার্ম রিলেশনশিপ, এই নতুন ধরনের জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে। সো আমি জানতে চাই কি তোমার কি মনে হয়, যদি কেউ এটাকে দে ওয়ান্ট টু ওভারকাম ইট অ্যান্ড এই যুগের মধ্যে মানে ওই সেই রকম ভালোবাসা খুঁজতে চায়, সো হোয়াট ইজ দ্য রেমেডি ইন ইয়োর ওপিনিয়ন? আমি না কাউকে কোনো ওপিনিয়ন দিতে খুব একটা পছন্দ করি না। আমি একদম মনে করি এটা ফ্রি কান্ট্রি, মানুষের নিজের মত থাকাটা খুব দরকার। আমি কোনো একটা মত রাখি, সেটা তুমি শুনতে বাধ্য নও, তুমি নিজের ভোট দাও, নিজে আর্নিং করো, তো আমার মত কেন শুনবে? তো যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো কি আমি কি বিশ্বাস করি, সেটা একটা আমি বলতে পারি যে আমার মনে হয় না যে এখনকার জেনারেশন সম্পর্কে বিশ্বাস করে না, সেরকম কিছু একটা নয়। মানে ধরো খুব ডিপ রুটেড সমস্যা এটা, মানে বাবা মার আগেও দাদু দিদারাও ছিল। এবার দাদু দিদারা যখন ছিল তখন মেয়েরা ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে সেই বাড়ির পুরুষের ওপরে। সো এখন মেয়েরা অনেক ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট নয় মানুষের, পুরুষের ওপরে। অনেক ক্ষেত্রে এখনও আছে হয়তো যে যারা চাকরি করেন না, যারা হাউস ওয়াইফস, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি এখন যারা ফ্যামিলি, 2025-এ কোনো ফ্যামিলি চায় না যে তার মেয়ে সোজা পড়াশোনা করে বিয়ে করে নিক। তারা অবভিয়াসলি চায় যখন ছেলেও জন্মায় বা মেয়ে জন্মায় তারা কিছু একটা করুক। তো এটা অনেক ডিপ রুটেড সমস্যা। মানে মেয়েরা যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল তখন তারা ভাবলো যে আমার এটা মনে হয়েছে, নিজে একদম ব্যক্তিগত, আমি কাউকে মতামত দিচ্ছি না, যেটা আমার নিজের পড়াশুনো থেকে আমি এটা বুঝতে পেরেছি যে যদি আমি সংসারে 50% কন্ট্রিবিউট করি, তাহলে সংসারের দায়িত্বটাও 50% মানে ওই দিক থেকে আসতে হবে। মানে সে অফিস যাবে, অফিস থেকে এসে রান্না করবে, বাচ্চাও সামলাবে। সো কিন্তু এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমাদের যে ভেতর থেকে ডিপ রুটেড সমস্যা, আমাদের বাড়ির লোকজন এটা এখনো বিশ্বাস করে, কারণ এখনো তো মেয়েদেরকে বিয়ের পর বাড়ি ছেড়ে যেতে হয়, ছেলেরা তো আসে না, মানে বা অন্য কোনো ফ্ল্যাটে উঠে গেল হয় স্বামী স্ত্রী। তো এটা বিশ্বাস করে বাড়ির লোক যে মেয়েদেরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে হবে। তো কোথাও গিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম শুরু হয় দুজন মানুষের মধ্যে। এখন
কোনো ইন্ডিয়ান ফ্যামিলি একটা বিয়ের মধ্যে সম্পূর্ণভাবে ইনভলভ, আমরা ফরেন হয়ে যাইনি, তো আমাদের 18 বছর পর বাড়ি ছেড়ে আমরা চলে যাই না, আমরা বাবা মার সাথেই থাকি। তো কোথাও গিয়ে পুরো সিচুয়েশনগুলো দায়ী। এবং এখনকার বাচ্চারা আমার মনে হয় না, যারা এখন জন্মাচ্ছে বা যারা এখন ধরো 17-18 বছর বয়স, এটা জেনারেশনাল ট্রমা। মানে ধরো তারা কোথাও একটা দেখে এসেছে যে আমার মানে প্রবলেমেটিক ফ্যামিলি আমরা যাকে বলি, তার বাবা মার মধ্যে হয়তো সেপারেশন দেখে এসেছে, তো অবভিয়াসলি সেই জেনারেশনাল ট্রমা তার মধ্যে এসে গেছে এবং সে এই বিয়ে নামক বস্তুটাতে ভয় পাচ্ছে। শি অর হি নট স্কেয়ার্ড অফ দ্য পার্সন, আই থিঙ্ক এই কমিটমেন্টটা থেকে ভয় পাচ্ছে যে আমি যদি আবার ওটার মধ্যে যাই, আমার যদি কোনো ট্রমা হয়, আমি যদি এটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে না পারি। সো আই ডোন্ট থিঙ্ক কে ওরা বিয়ে বা পার্টিকুলার কোনো একটা ট্যাবু থেকে ভয় পাচ্ছে। আই থিঙ্ক পুরো সিচুয়েশনটা থেকে নিজেকে বাঁচানো বা নিজের মেন্টাল পিসের জন্য পুরো ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে, আই থিঙ্ক সো। আচ্ছা, এটা দিয়ে আই কুড এক্সটেন্ড ওয়ান ভিউ, যে আমরা যে সিরিয়াল ছোট থেকে দেখে এসছি, এই সাস ভি কভি বহু থি, সাসটা কি? সাস ভি হ্যাঁ সাস ওই সাস ভি কভি বহু থি, তারপরে সাথ নিভানা সাথিয়া, এই টাইপের যে এই গোপী বাহু, এই যে এই ল্যাপটপ ধুচ্ছে, সেটার জন্য আবার তার মানে ওর ইন্টেনশন কিন্তু ছিল কি ইয়েটাকে ক্লিন করবে, she didn't know how to do it। এবার ওখানে সেই ওই আহম জি এসে ওকে বলছে, কিন্তু খুব সিরিয়াল লাগে। আমি সিরিয়াল প্রচুর গোপী বাহু দেখি, দেখেছো? ছোট থেকে বাড়িতে চলতে থাকতো, তো সামহাউ ইউ লাভ গোপী বাহু। অফকোর্স মানে যদি কেউ যতক্ষণ ল্যাপটপ ধুয়ে দিচ্ছে ততক্ষণ ঠিক আছে। তো ইউ নিড আ গোপী বাহু ইন ইওর লাইফ? না, নট রিয়েলি। আমি চাই কি মানে গোপী হবে, বহুটা তো সেটা আলাদা ব্যাপার, মানে গোপীর মতন মেয়ে দরকার তো না, নট রিয়েলি। ল্যাপটপ যারা মেয়েরা দেখছো এই পডকাস্টটা, আয়ুষের একটা গোপী খুঁজে দাও, যাতে ও পরের বার ল্যাপটপ না ধুক, অন্য কিছু একটা খাওয়ার খাইয়ে দিক বা কিছু। না, আমার এরকম আমার মানুষ দরকার, কি কোনো আমি কাউকে স্লেভ বানিয়ে রাখতে চাই না। ব্লাশিং, হ্যাঁ বলো। না, আমি বলছি, সো এই যে চাপটা দেওয়া হয় এই মেন ক্যারেক্টারগুলোকে, যেখানে ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার দিচ্ছে তার মানে শাশুড়ি থেকে শুরু করে এভরিওয়ান, সেইটার থেকে কিন্তু আমি দেখেছি কি যে অনেক মেয়েরই হয়তো ট্রমা তৈরি হতে পারে আমার জেনারেশনে। কেন ছোটো থেকে আমরা দেখে এসেছি, আচ্ছা বউ মানে বিয়ে করলে এরকম হবে, আচ্ছা এইটা পরবর্তীকালে গিয়ে বিয়ের পর এগুলো ফেস হবে। তোমার মনে হয় কি এই যে সিরিয়ালগুলো মানে ডেঞ্জারাসলি ইনফ্লুয়েন্স করছে আজকালকার এই মানে ইয়াং জেনারেশনকে? দেখো, আমি যতটুকু বুঝি, আগে সিনেমা যখন মানে আমি পার্টিকুলারলি কলকাতা এবং বাংলার কথা বলছি, বাকি স্টেটগুলোর কথা তারা যখন বলবে, বাট যখন ধরো আমি বলছি 80s-এর কথা বা 90s-এর কথা, পার্টিকুলারলি যখন সিনেমা হতো, তখন সিনেমা অ্যাকচুয়ালি গ্রাম বাংলার জন্য হতো এবং সিরিয়াল খুব সফিস্টিকেটেড হতো, স্পেশালি ফর সিটিজ। যদি এক আকাশের নিচে ধরো, প্রতিবিম্ব ধরো, জননী ধরো, জন্মভূমি ধরো, প্রত্যেকটা বাড়িতে চলতো। তো এখন ব্যাপারটা না উল্টো হয়ে গেছে, এখন সিনেমা হয়ে গেছে হচ্ছে খুব সিলেক্টিভ অডিয়েন্সের জন্য, রাদার নিশ অডিয়েন্সের জন্য। আই এম নট টকিং অ্যাবাউট কমার্শিয়াল ফিল্মস। মোস্ট অফ দ্য বেঙ্গলি ফিল্মস যেরকম ধরনের মানে কনটেক্সটে বানানো বা যে ধরনের কন্টেন্টে বানানো, সেগুলো একটা নিশ অডিয়েন্সের জন্য হয়ে গেছে। আর সিরিয়াল হয়ে গেছে মাসের জন্য। মানে সেটা তুমি কলকাতার দর্শক যত না দেখে, ভেতরে ধরো মালদা, বীরভূম, বর্ধমান, ওই দিকের সাবাবসের দর্শক বেশি দেখে, যার ফলে এটা আমি সিরিয়াল যারা বানায় তাদের দোষ দিতে পারবো না। কলকাতার যা লাইফস্টাইল, গ্রাম বাংলার লাইফস্টাইল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে তুমি এই পডকাস্টটা তুমি এক্সপেক্ট করতে পারো না যে মালদায় বসে কেউ দেখবে, তুমি তার জন্য বানাচ্ছ না হতো। মানে তোমার একটা তো টার্গেট অডিয়েন্স আছে যে আমি এই অডিয়েন্সের কাছে পৌঁছতে চাই, সেরকমভাবে সিরিয়ালের একটা টার্গেট অডিয়েন্স আছে। সেটা এবার আমাদের যখন ধরো উইকলি চার্ট আসে বা আমাদের জিআরপি আসে বা টিআরপি আসে, আমরা বুঝতে পারি কতটা সিরিয়াল কোন জায়গার লোকজন দেখছে। তো যখন চাহিদা থাকছে এবং লোকে বুঝতে পারছে এই ধরনের টপিক তারা দেখছে, সেই ধরনের জিনিসই প্রোডাকশন হতে থাকছে। মানুষ দেখছে বলে কিন্তু প্রোডাকশন হচ্ছে। মানুষ যদি দেখা বন্ধ করে দেয় তাহলে কিন্তু প্রোডাকশন হবে না। সো সামহাও আমার মনে হয় আমরা ডিরেক্টলি সিরিয়াল মেকারদের ব্লেম না করে, আমার মনে হয় আমাদের দর্শকও সামহাওয়ার রেসপন্সিবল। সো কারণ তারা দিচ্ছে টিআরপিটা, তো তারা দিচ্ছে। অবভিয়াসলি কমে গেছে অনেকটা। মানে আগে আমি যখন মিঠাই করেছিলাম টিআরপি ওয়াজ 12-14 এরকম টিআরপি আসতো, এখন ম্যাক্সিমাম টিআরপি 8
নয় এরকম আসে। তো অবভিয়াসলি টিআরপি এটা কমেছে কারণ এখন অ্যাপে মানুষ দেখতে পারে, যে কোনো মানুষের কাছে এখন স্মার্টফোন আসে, তো একটা পার্টিকুলার টাইমে হয়তো দেখতে তারা অভ্যস্ত নয় এখন, কিন্তু মানুষ দেখছে বলেই কিন্তু এই ধরনের জিনিস বানানো হচ্ছে। তো মানে আমাদের অডিয়েন্সও সামহাউ ইনডিরেক্টলি রেসপন্সিবল। দ্যাট ইজ ট্রু। অ্যান্ড এই তোমার এই ফিল্মটা ডিপ ফ্রিজ, এটা কোন অডিয়েন্সকে কেটার করতে চাইছে? অ্যাবসলিউটলি একদম আমাদের সিটি অডিয়েন্স আমার মনে হয়। মানে আমি বলছি না যে সাবাবসে যারা সবাই থাকেন তারাই সকলে অপছন্দ করবে, বাট আমার মনে হয় সাবাবসে এখনও অনেক জিনিসপত্র আছেন। আমি নিজে ব্যারাকপুর থেকে বড় হয়েছি, আমি একদম প্রপার কলকাতার মেয়ে নই, কিন্তু ব্যারাকপুর স্টিল আমি বলবো অনেকটা বেশি লিবারেল জায়গা। কিন্তু তুমি যদি একটু গ্রামের দিকে যাও, সেখানে ডিভোর্স কিন্তু এখনও ট্যাবু। সেখানে কিন্তু একজন ডিভোর্সি মেয়ে বা ডিভোর্সি ছেলেকে অন্যরকম চোখে দেখা হয়, মেয়েকে তো একটু বেশি নজরে ওইভাবে দেখা হয়। তো ডিপ ফ্রিজ আমি বলবো একদম আমাদের যেটা মনে হয় সেটা শহরের দর্শকরাই বেশি অ্যাপ্রিসিয়েট করবে, মেট্রোপলিটন সিটিজ যেগুলো অল ওভার দ্য ইন্ডিয়া যেগুলো আছে। ওকে। অ্যান্ড ইট ইজ এ মানে এটা অনেকটা একটা বড় অনার কি ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতা, ইটস মানে বেস্ট ফিল্ম হিসাবে। ওটা তো একটা মানে ইট পুটস ইউ অন দ্য টেবিল উইথ দ্য গ্রেটেস্ট যারা যারা আমাদের সিনেমা বানিয়েছে। সো সেইখান থেকে ডিপ ফ্রিজ এখনও পাবলিকে যে যখন যাবে, সো তোমার কি বিশ্বাস কি কেরম, হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে ওরা যখন দেখার পরে প্রথম ওদের মধ্যে কি চেঞ্জেস আসতে পারে এই সিনেমাটা থেকে? যারা ধরো অডিয়েন্স, ধরো ফর এক্সাম্পল আমি দেখছি, তোমার কি মনে হয় কি আমি ওটা যেটা পোর্ট্রে করতে চাইছি আমার মধ্যে কি চেঞ্জেস আসতে পারে, স্পেসিফিকলি টকিং অ্যাবাউট দ্য ইমোশন যেটা ধরতে চাইছে ফিল্মটা? দেখো ডিপ ফ্রিজ দেখলে প্রচুর লোকের প্রচুর মানে পারসেপশন আলাদা আলাদা হবে। মানে ধরো ডিভোর্স নিয়ে তোমার পারসেপশন, মানে একটা ট্রেলারে একটা লাইন ছিল, একটা ভুল কি ক্ষমা করা যেতে পারে না। সো এইটা নিয়ে অনেক ধরনের মতামত হতে পারে। তোমার কাছে মনে হতে পারে যে সেই ভুলটা ক্ষমার যোগ্য, আর একজনের কাছে মনে হতে পারে ক্ষমারও যোগ্য। সো ডিফারেন্ট ওপিনিয়ন হবে আমার মনে হয় ডিপ ফ্রিজ দেখার পর, এবং দ্যাট ইজ ওকে। মানে একটা সিনেমা বানানোর আমরা ওপেন টু অডিয়েন্সই রেখেছি, মানে ইট ইজ নট লাইক যে আমরা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এক একজন অডিয়েন্সের এক এক রকম কথা মনে হতেই পারে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি নর্মাল টু আস। আজকালকার এই পুরো যুগে এজেন্ডা, তুমি ইভেন ইফ ইউ মুভ আ ফিঙ্গার, আঙ্গুল নাড়াও কি তুমি কোথাও তাকাও কোনো বস্তু বা কোনো প্রোডাক্ট, ফর এক্সাম্পল আমি একটা টিভি দেখছি, ওটা টিভি কিনতে চাই, সেটা নিয়েও একটা লোকে ওপিনিয়ন দেবে। সেইখানে যে এজেন্ডা চলছে আমার মনে হচ্ছে কি ইন রিসেন্ট টাইম এই ডিভোর্স নিয়েও একটা বিশাল বড় এজেন্ডা চলছে। অ্যাজ ইন তুমি যে বললে পেট্রিয়ার্কাল এই এটা, উইচ ইজ ভেরি ট্রু, আই অ্যাগ্রি। প্রথম কথা হচ্ছে তুমি যেরকম বললে কি মেয়েদেরকে করতে হবে এক্সপেক্টেড, ওদেরকে ওরা বাড়ি ছেড়ে এখনও মানে ছেলেরা যায় না। যেরকম আমার মা বিলিভ করে কি কন্যাদান ইজ সামথিং শি উইল নেভার ডু, অ্যান্ড উইচ ইজ আমি 100 মানে কি করে হয় বলো তো? একটা মা মানে কন্যাদান মানে হচ্ছে তুমি বাবা মার ঋণ শোধ করে দিলে। এটা ইজ ইট পসিবল? মানে একটা মেয়েকে এত বছর ধরে একজন বাবা মা মানুষ করলো, তার শিক্ষা তার সব কিছু বড় করলো, তুমি এক মুঠো চাল দিয়ে তার সমস্ত ঋণ শোধ করে দিয়ে চলে গেলে? ইটস নট পসিবল, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। দ্যাট ইজ ট্রু। প্লাস দ্য ওয়ার্ড কন্যাদান ইটসেলফ, মানে কন্যাদান শব্দটাই হচ্ছে অবজেক্টিফাইং, কি আমি ওকে দান করছি, দান করছি। ও কি অবজেক্ট নাকি? তো আমার মা এটাতে একেবারেই বিলিভ করে না। তো আমার বোনের বা আমার বিয়ের সময় মা আমাকে বলেছে এটা আমি অ্যালাউ করবো না, আই এম লাইক 100 বার ঠিক আছে। বিয়ে আমি জাস্ট বলছি, একটা তোমাকে এক্সাম্পল দিলাম। তো ওই দিক থেকে দেখতে গেলে মানে এই ডিভোর্স নিয়ে একটা এজেন্ডা চলছে, যেন পেট্রিয়ার্কাল এজেন্ডা, যেটার জন্য হয়তো মানে অনেক যত বড় সেলিব্রিটি বলো কি তুমি এই গ্রামের সবাইকে এইভাবে প্রেশারে রাখা হয়। এরকম কোনো টপিক কি ডিপ ফ্রিজ কভার করছে? না না, অ্যাবসলিউটলি ডিপ ফ্রিজ তোমার আউট অ্যান্ড আউট একটা কাপলের কথা বলে, যে মানে যে এখনকার দিনে বসবাস করে। আর স্বর্ণাভ প্লেড বাই আবির চ্যাটার্জি, মিলি প্লেড বাই তনুশ্রী চক্রবর্তী, রঞ্জা আমি প্লে করেছি, হুজ আবির দাস মানে স্বর্ণাভ's প্রেজেন্ট ওয়াইফ। তো ওদের এটা একটা রাতের গল্প, ডিপ ফ্রিজ মেনলি, যেখানে ওদের একটা বাচ্চা আছে প্রথম পক্ষ থেকে। তো তার শরীর খারাপ হয়, অ্যান্ড দে গট স্টাক, স্বর্ণাভন মিলি। সো একটা ঘটনার জন্য ওদের ডিভোর্স হয়, দেন স্বর্ণাভ গট ম্যারিড টু রঞ্জা। বাট ডিউরিং দিস পিরিয়ড, এই এক রাতে যখন ওরা স্টাক হয়ে যায়, তাদের কনভারসেশন, তাদের ইমোশন, তার মধ্যে রঞ্জার ইমোশন, পুরোটা মিলিয়ে হচ্ছে ডিপ ফ্রিজ। ইট ইজ আ স্টোরি অ্যাবাউট দ্যাট।
এবার অনেক সময় লোকের মনে হয় যে জাতীয় পুরস্কার পেয়েছে বলে একটা ভীষণ গুরুগম্ভীর কিছু একটা হুম হয়ে গেছে, আমরা ভাববো রে বাবারে আমরা বুঝতে পারবো না, এমন একটা সাবজেক্ট এমন পারফরমেন্সেস, এরকম কিন্তু কিছু না ব্যাপারটা। মানে ইটস নট দ্যাট হেভি ইয়েট ইট ইজ এ হেভি সাবজেক্ট। মানে আমি বলবো যে তোমরা দেখতে গেলে হয়তো এরকম হবে না যে তোমরা ফ্রেম বুঝতে পারছো না, চলছে তো আচ্ছা চলছেই, ইটস আ ভেরি রেগুলার স্টোরি। বাট আমার মনে হয় যে সাবজেক্টটাকে নিয়ে ওরা ডিল করছে পুরো টিম, সেটা একটু হেভি টু ডাইজেস্ট, দ্যাটস ইট। ওকে, মানে পিওর ড্রামা, হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। যেরকম আমরা ওই ম্যারেজ স্টোরিতে দেখেছিলাম, ইজ ইট মানে কাছাকাছি আমরা ওরকম? এরকম স্টোরি আগে দেখেছি, কিন্তু আমার মনে হয় আমরা দেখো আমাদের চতুর্দিকেই তো 500 বার সংসার ভেঙেছে, 500 কোটিটা প্রেম ভেঙেছে, অনেক বিয়ে হয়েছে, ব্রেকআপ হয়েছে। তো ইট ইজ নট লাইক দ্যাট কি আমরা এমন একটা স্টোরি দেখাচ্ছি যেটা আগে কখনো দেখানো হয়নি। কিন্তু ডিপ ফ্রিজ কীভাবে আনইউজুয়াল, কারণ যেভাবে এটাকে ডিল করা হয়েছে, যেভাবে এটা আচ্ছা মেকিং হয়েছে, হাউ ইট লুকস, পারফরমেন্সেস, মিউজিক, সব কিছু মিলিয়ে ডিপ ফ্রিজ আই থিঙ্ক স্ট্যান্ডস আউট। আচ্ছা, এই ডিপ ফ্রিজে যেটা দেখানো হচ্ছে, যে ইমোশনগুলো বা যে কোপিং মেকানিজম, ওটার সাথে তুমি তোমার পার্সোনাল লাইফে হাউ মাচ সিমিলারিটি ডু ইউ ফাইন্ড? আমি বিয়ে করিনি, আমার ডিভোর্স হয়নি, কি করে আমি সিমিলারিটি পাবো গো? কোনোদিন তো হ্যাঁ প্রেম করেছো না, সিমিলারিটি, প্রেমের সাথে ডিভোর্সের ব্রেকআপ তো সবার, তোমার ব্রেকআপ হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু হাউ ইউ ডিল উইথ ব্রেকআপস, টেল মি নাও। খালি আমাদেরকে প্রশ্ন করবে হ্যাঁ মানে ওই জন্য আমি তো ওই জন্য তো মানে ইন্টারভিউয়ার আই থিঙ্ক। না, টেল মি হাউ ইউ ডিল উইথ ব্রেকআপ, হাউ ব্রেকআপের সাথে যেভাবে মানুষ ডিল করে, এক্স্যাক্টলি মন দ্য ভেঙে- আনসার। সি ইউ গেভ দ্য আনসার, মানে ইটস ভেরি নর্মাল। আমি কি অ্যাবনর্মাল নাকি যে আমি অন্যভাবে ডিল করবো? নর্মাল। রেসপন্স, কেউ কেউ রিভেঞ্জ মেন্টালিটিতে চলে যায়। বলেছি কবির সিং ওকে, এসেই বলেছি ও কবির সিং কি পিটিয়েছো ফিটিয়েছো না নাকি? না, আমি রিভেঞ্জ মেন্টালিটি মানে দু রকম হয়, একটা হচ্ছে আমি মানে আউটওয়ার্ড অ্যাগ্রেশন দেখাচ্ছি, আরেকটা হচ্ছে ইনওয়ার্ড অ্যাগ্রেশন। ইনওয়ার্ড অ্যাগ্রেশনে কি, আমি বলছি না সেলফ হার্ম বা কিছু, আমি বলছি ইনওয়ার্ড অ্যাগ্রেশন, আচ্ছা আমাকে এখন গিয়ে একটু অ্যাবস বানাতে হবে, তুমি বডি বিল্ড করতে সেকেন্ডটা হবে। করেছো, আমি কোনোটাই করিনি অ্যাকচুয়ালি। কি করেছো তুমি? আই এম আ ভেরি ইমোশনাল পার্সন, অ্যান্ড যখন এরকম হয় আই সিট টু, আমি বসে আমি ঘন্টার পর ঘন্টা ভাবি কি আমি কোথায় ভুলগুলো গেছি। আর ওইটাতে একটা এত সময় বেরিয়ে যেখানে আমার রিয়েলাইজেশন হয় কি, আচ্ছা এই বাবা ব্যক্তিটা তো নেই আর। ব্যক্তিটা অন্য কারোর সাথে চলে গেছে। হ্যাঁ, তো আয়ুষ, তারপরে আমি বসি, কিন্তু কবির সিং তো আমি না। এবার তোমার কি প্রসেস, ধরো তোমার এটার সাথে কতটা? ব্রেকআপ দেখো হবেই, এটা ম্যান্ডেটরি যে কোনো মানুষের লাইফে। মানে তুমি যদি প্রচুর লাকি হও তাহলে ওই ছোটোবেলাকার প্রেম বিয়ে করে সংসারী হয়ে সেটা মানে ইউ হ্যাভ টু বি লাইক সোলমেটস দেন। বাট ব্রেকআপ ইজ ভেরি নর্মাল, আমারও হয়েছে, তোমারও হয়েছে, আর আই এম শিওর এখানে যারা বসে আছে আমাদের সঙ্গে স্টুডিওতে তাদেরও হয়েছে। বাট হাউ টু ডিল উইথ দিস, দেয়ার ইজ নো পারফেক্ট ডেফিনেশন অফ দ্যাট। আমার মনে হয় এক একজন মানুষ এক এক রকম ভাবে ডিল করে, যেটা তুমি বললে। এবং আমার ডিল করার প্রসেস যেটা তুমি বলছো, আমি এক একটা ব্রেকআপে এক এক রকমভাবে ডিল করেছি। মানে দেয়ার ইজ নো পারফেক্ট অর পার্টিকুলার ওয়ে আউট যে আমি এইভাবে ডিল করে এটার থেকে বেরিয়েছি। মেবি একজন মানুষের সাথে ব্রেকআপের সময় আমি অন্যভাবে ডিল করেছি, আর একজনের সাথে অন্যভাবে ডিল করেছি। বাট ডিল তো তোমাকেই করতেই হবে, তোমার যখন সামনে কোনো অপশন থাকে না, ইউ হ্যাভ টু বি হ্যাপি, আর নিজের কথা ভাবতে হবে, তোমাকে ওটার ওয়ে আউট বার করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, আর ইউ অ্যান ইমোশনাল পার্সন সেভাবে ইউ হ্যাভ? তোমাকে কেন বলবো? এটা কি আমার কি থিসিস লেখা হবে নাকি? সি বলবোই না। আই এম আ রিসার্চার অফ হিউম্যান অ্যানালিটিক্স, তো আমার জানতে খুব ইচ্ছা ও করছে। রিসার্চার হয়ে ও এখানে বসে একজন অ্যাক্টরকে জিজ্ঞাসা করছে ডিপ ফ্রিজের ব্যাপারে। আমি তো ভাবছিলাম ক্রিটিক্স হবে, তুমি ফিল্ম ক্রিটিক্স, তার মধ্যে ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। আমি যদি পরের বার আমি তাহলে এক্সপেক্ট করবো যে আমি তো আমার কোনো ব্রেকআপ হলে তোমাকে ফোন করে তুমি আমাকে কাউন্সেলিং করাবে, তাই তো? কাউন্সেলিং তো পারবো না, বাট কেন? বুঝতে পারবো, অ্যাটলিস্ট প্রবলেমটা বুঝতে পারবো। শুধু আমি নিজেও বুঝতে পারবো। ওটাই জানতে চাই তুমি কি করে বোঝো আর কি করে ওটাকে ডিল করো, ওটাই জানতে চাইছিলাম আমি। বুঝে যাই, মানুষ তো বোঝেই, গাট ফিলিংস তো সবারই থাকে, আমি শিওর তোমারও আছে। মানে ইউল That is true. আন্ডারস্ট্যান্ড যে কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি, ইনস্টিং কাজ করে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। আমরা অনেক সময় ইনস্টিংকে অ্যাভয়েড করে যাই, বলে প্যার আন্ধা হতা হয়, তো অন্ধ হয়ে গিয়ে যেটা কি কি করেছো এমন অন্ধ হয়ে গিয়ে কিছু একটা, ধরো? খুব জানার ইচ্ছা আমি কি করেছি, ওর খুব ফুর্তি। সি আই এম আ ক্যাট, ঠিক আছে? ইউর আ ক্যাট, হ্যাঁ, খুব so- ডাইসি। সি Cats are very dicey and they belong to no one. আমি নিজের কথা জ্বালা ফেসে গেছি। লেটস সে আই এম আ ডগ, সরি। Now you can't change now. তুমি আমাকে একটু বলো, আমার হুলো বেড়াল।
গড, ফার্স্ট টাইম কেউ নিজেকে এইভাবে জাস্টিফাই করেছেন। ব্যাং অন আয়ুষ, ভেরি নাইস। সি এটা কি জানতে পারা যেতে পারে? কি যে তুমি বেড়াল না কুকুর, না। কার সাথে ম্যাচ করো? না, আমি জানতে চাই কি তুমি মানে এরম পাগল হয়ে গিয়ে প্যার মে আন্ধা হয়ে গিয়ে ম্যাক্সিমাম এখন পর্যন্ত কি করেছো? লোকে শুনেছি হাত কাটে, ও এই বাবা, করে। না না, আই লাভ মাইসেলফ, আমার খুব অদ্ভুত মনে হয়। আই এম নট জাজিং এনিওয়ান, বাট নিশ্চয়ই কোনো এক্সট্রিম সিচুয়েশনে গিয়ে, বাট আমি বলবো ডু নট হার্ম ইয়োরসেলফ, দ্যাট That ইজ is true. মাই সাজেশন। যে সিচুয়েশনই আসুক, আই থিঙ্ক ওটা একদম লাস্ট, মানে কোনো অপশনই হওয়া উচিত নয়। কারণ দেখো, যে তোমাকে ছেড়ে গেছে সে নিশ্চয়ই তোমাকে রেসপেক্ট করে না বা তোমাকে ভালোবাসে না, বা তার নিজের কোনো প্রবলেম থাকবে, তোমাদের মধ্যে হয়তো কোনো কম্পার্টেবল ইস্যু আছে, বাট নিজেকে হার্ম করলে আমার মনে হয় না ওটা কোনো সলভ করা সম্ভব হবে বা সেই মানুষটা ফেরত আসবে। সো ডু নট হার্ম ইউর সেলফ। সেকেন্ড, এক্সট্রিম আমি এরকম কিছু, যেতে চাইছে যাবে, কাউকে জোর করে আটকানো যায় না। Have you tried to reason? হ্যাঁ, অবভিয়াসলি আমার দুপক্ষ থেকেও মনে হয়েছে যে মানে ইট ইজ অলওয়েজ আ টু ওয়ে প্রসেস, এক হাতে তালি বাজানো, এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি। Makes sense. তো তোমার যদি কোনো সম্পর্ক ওয়ে আউট দরকার বা ধরো কোনো সম্পর্ক চালানোর দরকার, তাহলে আমার মনে হয় দুজনকেই ট্রাই করতে হবে। ওরকম একজন নিচে যাবে আর একজন বসে থাকবে, That is হয় true. না। অ্যান্ড মোরলেস এখন তো আরও বেশি করে হচ্ছে এইগুলো, বিকজ এই আজকাল ইনস্টাগ্রামের যে সাইকোলজিস্টগুলো আছে, ও মাই গড, যারা আমি রিলসে ডায়েটিশিয়ান, ডায়েটিশিয়ান, কান্ট নেম ব্র্যান্ডস। এইটা খাওয়া উচিত, এই সাবস্টেন্সটা নাও, ওই সাবস্টেন্সটা নাও, ওই করতে করতে আমি দেখেছি কি পেট অর্ধেক। খারাপ হয়ে যাবে। ডায়েটিশিয়ানরা হ্যাঁ। এত কিছু খেতে বলে ইনস্টাগ্রামে, এটা খাও, ওটা খাও, জোয়ান খাও, মুড়ি খাও, এই খাও, আরে মানে ভাই। আমি জলও নর্মাল খেতে পারবো না, জল নর্মাল খেলে তোমার এইটা হবে, পেটে তোমার আর্সেনিকের এই হবে ওই হবে। আমি ভাবছি কি জলও খাবো না, আচ্ছা না, তাহলে ওতে তুমি চিয়া সিডস দাও, বেটার হবে, এইটা হবে ওটা। এই করতে করতে লোকের অর্ধেক জীবন এখানে বেরিয়ে আছে। Yeah, true. তো যতক্ষণে ডান দিক বাদিক করবে, আইসক্রিমটা গলে গেছে, এবার ওই আইসক্রিমটা হাতে তো লেটকে গেছেই পুরো, এবার Too ফেলবে না much কি রাখবে। information is not good for your health. অ্যান্ড আমার মনে হয় এটাই আজকাল এই আমাদের মতো এই যে অডিয়েন্সকে বা আমাদের যে এজের যারা ছেলেপুলেরা, ম্যাক্স টু ম্যাক্স 35 অবধি আমি দেখেছি, মেনলি এটা ইনফ্লুয়েন্স করছে ভালোভাবে এই ইনস্টাগ্রাম তুমি সাইকোলজিস্ট। ইনফ্লুয়েন্স হও, আমি তো হই না। নট রিয়েলি, আমিও খুব একটা হই না, মানে আমি যেটা শুনছি আমি দেখি, আমি এটাতে বিলিভ করি কি অ্যালাউ ম্যানিপুলেশন, বিকজ এভরি ওয়ান ওয়ান্টস টু ম্যানিপুলেট। ইউজ ইউর মাইন্ড টু সি ওয়ার দ্য perpetrator wants you to go. If it's in your interest, be there. If not, then use your mind to break the trap. Problem with this era, I will not say the generation, because জেনারেশনকে পুরোপুরিভাবে জাজ করাটা ইজ নট কারেক্ট। আই এম শিওর আমাদের আগেও যারা ছিল তারা সব জেনারেশনে সবাই বিভৎস ভালো ছিল, এটা মিস ইনফরমেশন হবে হয়তো, কেউ তো গাধা থাকবেই, কিন্তু সবাই গাধা এটা বলাটা খুব ভুল একটা মানে জেনারিক স্টেটমেন্ট হয়ে যাবে। তো আমার মনে হয় এখন যে ধরনের সিচুয়েশনে মানুষ জন্মাচ্ছে, মানে ধরো 2023 কেউ জন্মেছে, সে তো জন্মেই দেখছে এতগুলো প্রবলেম, সো হাউ টু ডিল উইথ দ্যাট সেটা ও জানে না। এবার ধরো আজকে যারা স্কুলে পড়ে, যাদের 16-17 বছর বয়স, বা যারা কলেজে পড়ছে, there are lot of problems. মানে আমাদের বাবা মা যখন বড় হয়েছে বা দাদু দিদা যখন বড় হয়েছে, আই এম শিওর তাদের এই ধরনের প্রবলেমগুলো ছিল না, এরকম ইমোশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে তাদের যেতে হতো না। এখন বাচ্চারা জন্মে থেকেই ফোনে ঢুকে যায়, বা বাবা মারা তাদের হাতে ফোন দিয়ে দেয়, বিকজ বাবা মারাও একটা আলাদা জেনারেশন। মানে সেই জেনারেশনে তারা নিজেদের টাইম বার করার জন্য বাবা মাদের মানে বাচ্চাদেরকে কোথাও একটা বিজি করে দেয়। সো উই ক্যানট জাস্ট ডিরেক্টলি ব্লেম দ্য জেনারেশন। আমার মনে হয় দেয়ার আর সিচুয়েশনস, দেয়ার আর ডিফারেন্ট প্রবলেমস। আমার মনে হয় এরকমভাবে তো দেখো একটা খিচুড়ি তো হয়ে আছে, মানে এটা তো আমরা ডিনাই করতে পারবো না যে আমরা বিভৎস ভালো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তার মধ্যে সবাই খারাপ এটা বলাটা খুব ভুল। আমার মনে হয় সেন্সিটিভ মানুষজনও আছে যারা জানে, মানে আই মেট সো মেনি কিডস যারা, মানে আমি নাম নিয়েও বলছি, রাহুল দা প্রিয়াঙ্কাদির যে ছেলে সহজ ইজ সাচ আ সেন্সিবল কিড, he belongs to this generation, but he speaks like he is very mature. তো বা এরকম আরও অনেক বাচ্চা আমি অন আ রেগুলার বেসিস দেখা করি, আমার মনে হয় তারা আমার থেকে বেশি ম্যাচিওর বা তারা আমার থেকে অনেক বেশি সেন্সিবল। সো I do not prefer to blame the whole generation. I am not that kind of a person. বাট ইট ইজ রিয়েল কি যে এই সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রোলিংয়ের জন্য তাদের মাথা ডেঞ্জারাসলি ঢুকে গেছে। বিকজ আই উইল টেল ইউ, আমার বোন একদিন আমাকে দেখছি ওর রিলসে, ওর ফোনে, কি ইফ হি ইজ নট ডুইং দিস 8 সাইন্স দ্যাট হি ইজ নট আ লয়াল বয়ফ্রেন্ড ফর এক্সাম্পল। আর আমি দেখছি 8খানা পয়েন্ট শুনলাম, আমি শুনে ভাবলাম কি এবার
ও ও কিসে পড়ে? 12 এ? ক্লাস 12-এ পড়ে। তো এবার ও যেগুলো দেখে নিয়েছে ওর মাথায় কিন্তু ওগুলো চলবে। বিশ্বাস করো ক্লাস 12 এ তুমিও যখন পড়তে তোমার মাথাতেও এটা চলতো, আমি যখন পড়তাম আমার মাথাতেও এটা চলতো। আই এম শিওর এখানে যারা যারা বসে যারা ক্লাস 12 প্রেমের ব্যাপারে কখন ভাববে গো? ও যখন মানে বিয়ে করে নিয়ে বাচ্চা নিয়ে বসে থাকবে। ইটস এবার নট আ প্রবলেম, ইটস নর্মাল। এবার ব্যাপারটা হচ্ছে এটা লেট হার লিভ। এবার ব্যাপারটা হচ্ছে এটা ওর মাথায় চলছে না, ব্যাপারটা চলছিল আমার মাথায়। এটা হচ্ছে- দাদা প্রবলেমেটিক। এইটা হচ্ছে ব্যাপার। এবার প্রবলেমটা কি, আমি ভাবছিলাম আচ্ছা এরম যদি হয় তাহলে আমি লয়াল নই, এটা তো। ফর এক্সাম্পল হ্যাঁ আচ্ছা এরম, আচ্ছা আমি এটা বা মানে অপরজন যদি এটা করছে তার মানে বাবা আই হ্যাভ টু বি, তখন আর মানুষের মাথায় একটা ইনসিকিউরিটি এই ওই চলে যায়। তারপরে দেখায় ও আই ডোন্ট টক টু পিপল বিলো 6 feet, এরম একটা ধরো একটা কেউ রিল বানালো। এবার এইটা দেখে আমি ভাবছি কি বাবা তাহলে তো আমার 6 feet না, আমার তো অত হাইটই না, তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করবেন? এই একটা আমি দেখেছি অনেকজনের মধ্যে ইনসিকিউরিটি তৈরি হয়ে যায়। আমি কি বলি একে? সে আমি আমার কথা সবকটা বলছি না, আমি দেখছি যে ইনফরমেশনটা আমি পাচ্ছি। এবার এইটাই অনেক বাচ্চা কাচ্চার মাথায় ঢুকে চলেছে। সো এরম কন্টেন্ট তো তোমার কাছেও হয়তো আসে। সো জেনারেলি তুমি তাহলে কি কন্টেন্ট কনজিউম করো? See, because of my profession, I go to lot of places, different kind of places. Like, আমি স্কুলেও যাই, আমি কলেজেও যাই। So yesterday only our team had a seminar at যাদবপুর ইউনিভার্সিটি। সো ওখানে অনেকজন আমাকে এসে জিজ্ঞাসা করেছে, তুই ওয়ান্টেড টু মানে বিকাম অ্যাক্টর, সিঙ্গার, মানে ধরো মাস কমে আছে বা আর্টসে আছে। সো যেটা আমার মনে হলো, যেটা আমিও ফেস করেছি, আমি শিওর তুমিও ফেস করেছো, ইটস আ ভেরি জেনারিক প্রবলেম of a teenage girl or a boy. Most of the time they are clueless. They like something, they love something, but they don't know how to pursue it. Because maximum ক্ষেত্রে এটা হয় আমাদের গাইড করার মতন কেউ থাকে না। সো কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, রিলেশনশিপ বা পার্সোনাল লাইফেও দ্যাট ম্যাটার্স আ লট। কারণ তুমি কোথায় বড় হচ্ছ, কি সারাউন্ডিংয়ে বড় হচ্ছ, কিভাবে তোমার পেরেন্টিং হচ্ছে, তোমার চারপাশে কীরকম মানুষজন আছে, সেটা তোমাকে বড় করতে কিন্তু অনেকটা হেল্প করে। মানে ইফ আই এম টকিং অ্যাবাউট মাই সেলফ, আমি যখন 16-17 বছর বয়স ছিল তখন কিন্তু আই ওয়াজ নট দ্যাট কমফোর্টেবল টকিং টু মাই ফাদার রিগার্ডিং মাই বয়ফ্রেন্ডস। আমি মার সাথে বলতাম, কিন্তু তাও একটা পয়েন্ট অবধি। বাট এখন যে জেনারেশন এসেছে, মা বাবাকে খুব মানে কথা বলতে হবে, মানে এটা ছাড়া কোনো সলিউশন নেই। কারণ এখন আরও অনেক প্রবলেমেটিক সিচুয়েশন, সোসাইটি আরও বেশি প্রবলেমেটিক, আমরা রেগুলার বেসিসে আরও অনেক সমস্যা ফেস করছি। তো আমার মনে হয় ইনস্টাগ্রামে যদি কিছু দেখে থাকো তাহলে সেটা গিয়ে তোমার ফ্যামিলির সাথে ডিসকাশন করো। আগেন আমি বলছি, কি সারাউন্ডিংসে তুমি বড় হচ্ছ, তোমার বাড়ির লোকজন কীরকম, তাদেরকেও সেরকমভাবে ইজ দিতে হবে, তাদেরকে তার ছেলে মেয়ে মানে ওই একটা কমফর্ট জোন তৈরি করতে হবে, না হলেই না পরে গিয়ে এটা সমস্যা হয়। মানে আমি দেখেছি অনেক বাচ্চারা যারা বলতে পারে না বাড়ির লোকেদের কাছে, খুব চাপা স্বভাবে, মানে ধরো কিছু একটা বলতে বা জিজ্ঞাসা করতে গেছে, বকা খেয়েছে, হয়তো সে আউট অফ কিউরিয়াসিটি জিজ্ঞাসা করতে গেছে কিন্তু সেই আনসারটা পায়নি। তো আমার মনে হয় এখন ওই জায়গাটাও খুব ভালনারেবল। কারণ দেখো বাবা মারাও শিখছে, দে আর নট প্রো ইন ইট, দে আর অলসো লার্নিং। এদিকে বাচ্চাটাও বড় হচ্ছে। সো ইটস আ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন, দে অনলি নো হাউ টু ডিল উইথ দিস। কারেক্ট। ইট ডিপেন্ডস অন দ্য ফ্যামিলি অ্যান্ড পার্টিকুলার ওই বাচ্চাটা বা তার মামার ওপরে, যে তারা পুরো সিচুয়েশনটাকে কীভাবে ডিল করছে। সো তোমার বোন যদি তোমার সাথে কনভারসেশন করে বা তোমার মনে যদি কিছু আসে, তুমি ডিরেক্টলি তোমার বোনকে যদি জিজ্ঞাসা করো যে মেয়েরা কীভাবে, দ্য কনভারসেশন অলওয়েজ হেল্পস আ লট, which I believe. Actually, that is the answer. that is true, I agree with you. তুমি জেনারেলি এই কেরম টাইপের কন্টেন্ট জেনারেলি কনজিউম করো যখন তুমি ফোন খোলো? আমি তাকে টাইম খুব কম পাই, বিভৎস টাইম কম পাই। মানে এরকমও হয়েছে আমি 3 দিন ঘুমোইনি, তো তখন আমার ঘুমটা প্রায়োরিটি হয় এসে বাড়িতে, তখন আর কনজিউম করার মতন কিচ্ছু, মানে কাউকে ভালো লাগে না চারপাশে। বাট মোস্টলি ধরো আমি খুব থ্রিলার দেখতে পছন্দ করি। হ্যাঁ, মানে আমি বিভিন্ন দেশের যত মানে ধরো নেটফ্লিক্সে থাকে না থ্রিলার সেকশন থাকে, সো মোস্টলি আই কনজিউম দ্যাট। আর ধরো কোনো নতুন কিছু ট্রেন্ডিং হচ্ছে সেগুলো দেখি, যেমন আমি রিসেন্টলি দেখলাম লোকা। ওকে। সো লোকা 500 CR বিজনেস করেছে
সাউথে একটা সাইফাই মুভি বলতে পারো একটা, সেখানে আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান ফিল্মস আমাদের থেকে অনেক বেশি এগিয়ে, ফিমেল সেন্ট্রিক স্টোরি কিন্তু এত মডার্নাইজভাবে ওরা প্রেজেন্ট করেছে এবং যেভাবে পুরো গল্পটা এগিয়েছে। তো এই ধরনের কন্টেন্ট অ্যাকশন দেখতে পছন্দ করি। আচ্ছা, সো ইউ লাইক মানে সাউথ ইন্ডিয়ান সিনেমা তাহলে? আই লাভ সাউথ ইন্ডিয়ান মানে এরকম টাইপের সূর্যা মারা জায়গা এরকম টাইপের নাকি? আই লাভ বাহুবলী, আই লাইক আচ্ছা। মানে ধরো স্যারা 2 এর যে অ্যাকচুয়াল যে তামিল না তেলেগু যেটা অরিজিনাল, সেটা ওরা খুব লার্জার অ্যাক্টিং করে, মানে একটু লার্জার দেন লাইফ অ্যাক্টিং করে মানে, বিকজ আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ অলসো অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, ওদের ভাষাটা এমন যেটা শুনতে ওরকম লাগে, মানে বাংলা না খুব পোলাইট একটা ল্যাঙ্গুয়েজ, তো বাংলার কাছে যে কোনো ভাষায় খুব উগ্র মনে হবে, মানে তো ভাল লাগে আমার সাউথ ইন্ডিয়ান, ওদের কন্টেন্টগুলো খুব সুন্দর হয়। দ্যাট ইজ ট্রু। আর ওরা এক একটা এখন খুব ইন্টারেস্টিং সিনেমাও নিয়ে আসছে, কালকি ফর এক্সাম্পল। মানে আমার সাইফাই খুব ভালো লাগে, মানে আমার গো টু জনর সাইফাই। ইট মেক্স মি থিঙ্ক আউট অফ দ্য ওয়ার্ল্ড, কেন এইগুলো আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, বাকি তো সব ইমোশন এক্সপিরিয়েন্স করবো, বাট টু গো টু মার্স আই ডোন্ট নো, আমি তো কোনোদিন হয়তো যেতে পারবো না যদি উনি লাইক ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র ওই ওই অ্যান্টিক্সদের জন্য মানে somehow I felt it could have been like একটু বেটার, মানে ভিএফএক্স ওয়াইজ নাকি জাস্ট স্টোরি ওয়াইজ? এক তো সেকেন্ড পার্ট বেরোবে, হ্যাঁ মানে মনে হচ্ছে টু মাচ অফ এভরিথিং, মানে মানে হঠাৎ একটু করে সবকিছু ঘটে গেল, মানে আর বলিউডে যেরকম একটু আসে না ওই শিবা না, ওর নাম শিবাই তো ছিল নাকি? হ্যাঁ রণবীর কাপুর, হ্যাঁ শিবা, ওই একটু ব্যাপারটা বেশি ছিল মনে হয়। আমার মনে হয় স্টোরিটা কুড হ্যাভ বিন মাচ বেটার আমার, নাহলে যেমন লোকাতেও আমি দেখলাম সব কিছু দেখিয়েছে, সাইফাই ফিল্ম, কিন্তু ওটা ছাড়াও দের ইজ এ স্টোরি, দের ইজ ইমোশন, তো মানে সব কিছু মিলে আমরা স্পাইডারম্যানও দেখেছি, রাইট? কিন্তু স্পাইডারম্যানেও তো একটা সার্টেন ইমোশন কাজ করেছে, আমরা আয়রন ম্যানও দেখেছি, কিন্তু একটা সার্টেন ইমোশন কাজ করেছে, সো ওই ইমোশনটা সামহাও আই থিঙ্ক আমি পাইনি ব্রহ্মাস্ত্র। স্টোরি টেলিংটা একটু বেটার হতে পারতো। হ্যাঁ। আর এমনি তুমি ডুম স্ক্রোলিং করো? খুব কম। ডু ইউ নো ডুম স্ক্রোলিংটা কি? হ্যাঁ, আমাকে রিসেন্টলি একজন দেখালো, আমি আই হ্যাড নো আইডিয়া, বাট আমি জানা যে বাবা ইট ইজ আ নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, জেনজি টার্ম। আমি তো জেনজি আরো কিছু শিখেছি, বেঞ্চিং, হ্যাঁ বেঞ্চিং, হ্যাঁ ক্রাম্বিং। আমি তো ফার্স্ট আমার ব্রেড ক্রাম্বিং আই নিউ, হ্যাঁ। বাট রিলেশনশিপ হাউ ইউ ক্রাম আই ডোন্ট নো। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস? আরো আছে কেন ফাঁকা জায়গায় থাকলে তাকে কি বলে, ওই আরেকজনের পর আরেকজন আসতে থাকছে। আচ্ছা, এটা তো আমি জানি, এটা আমিও জানি না। আমি একদিন পড়ছিলাম, ভেরি ইন্টারেস্টিং, ভুলে গেছি অনেকগুলো টার্মস আমি মানে পড়ছিলাম। এখন আমি যেগুলো জানি রিজ, এটা কি এটা আমি জানি না। রিজ হচ্ছে মানে ইউ নো ইটস লাইক যে সোয়াগ বলে বা সোয়াভ, মানে একটু মানে ভাইব। হ্যাঁ ভাইব না ঠিক, এটা তোমার রিজটা হচ্ছে মানে ইটস কাইন্ড অফ লাইক ফ্লার্টিং, মানে অরা বিল্ডিং যেটা বলে, অরা ফার্মিং। হোয়াট ইজ আ প্রবলেম স্পেলিং অরা এন্ড হোয়াই ইট ইজ কল্ড হোয়াট রিজ? রিজ ইজ বেসিক্যালি তোমার ওয়্যার ডিড ইট কাম ফ্রম? সেটা তো আমি জানি না, বাট আই মিন অরা হচ্ছে দ্য পার্সনের কেরম ইয়ে, এবার রিজ হচ্ছে তখন তুমি ওই অরাটাকে ইউজ করছো ফ্লার্ট করতে। ফর এক্সাম্পল আইল টেল ইউ, যেরকম একটা মেয়েকে তাকাতে বলে ওইদিকে, ওই মেয়েটার দিকে তাকালো, গালটা ধরে ট্রিট মি লাইক না, এগুলোকে রিজ বলে। হু আর দিস পিপল? মানে এখন যা চলছে, মানে আমি ফোন খুলি, বম্বার্ডিলো, ক্রোকোডিলো, এই ওই, জাস্ট কিপস অন গোয়িং। মেয়েরা পাঠায় তোমাকে এরকম? না, আমাকে কোনো মেয়েরা পাঠায় না। এ মিথ্যা কথা বলছে। আমি মেয়েদের সাথে চ্যাট করি না। তা কাদের সাথে করো? Your orientation is something. না আমার ওরিয়েন্টেশন না মেয়েরাই, বাট আমি একটু দূরেই থাকি। আহারে আয়ুষ, সেটা তোমার মা বাবাও দেখবে, এরকম খুব চেপে উত্তর দিচ্ছে যে দেখি আজকে এখানে মা বাবার সামনে তো এগুলো দেখবে, এগুলো বলা যাবে না। ঠিক আছে, উইল টক লেটার আফটার দিস পডকাস্ট। I'll ask Ayush. He will open his chat box and I'll see. You'll see, and it is very different from what you actually imagine. মানে এমনি সবাই জানে একটু আমি ওরকম একটু ক্লিন টাইপের আছে, ওই দিক থেকে আমি। But it is a new word for me. কি রিজ? RIZZ রিজ, অরা ফার্মিং। What? I'll tell you, aura farming is like, you know, have you seen that Vietnamese kid যে এমনি করে ডান্স করে একটা বোটের সামনে? No, I didn't see that. So aura farming is basically কেউ একটা কোনো একটা স্টান্ট টাইপের কিছু করছে, যেখানে লোকে মানে they are in awe, they are mesmerized by the thing you do and everyone is impressed. ওটাকে লোকে aura farming বলে। লেটস সে গাড়ি চালাতে চালাতে তুমি বনেটের উপরে উঠে গেলে, গিয়ে এমনি করে বসে আছো,
মানে অ্যাটিটিউড, লাইক এ গুড অ্যাটিটিউড, অ্যাটিটিউড। হ্যাঁ, ওটাকে অরা ফার্মিং বলে। ও মাই গড, সো টুডে আই হ্যাভ লার্ন 2 ওয়ার্ডস, অরা ফার্মিং এন্ড রিজ। হ্যাঁ, আমার কাছে প্রচুর পুরো ভান্ডার আছে, অরা ফার্মিং, রিজ, আরো আছে, ওগুলো বলা যাবে না এতে। বলা যাবে না। ঠিক আছে, ইউল টেল মি লেটার। একদম একদম। সো এরকম ডু ইউ মানে কনজিউম এই টাইপের কন্টেন্ট, মানে ব্রেন রট, ডু ইউ কনজিউম ব্রেন রট? না না, আমি এই ধরনের কোনো কন্টেন্ট কনজিউম তুমি জানো করি না। brain rot কি? কি এটা? সো Is it a good word or is it a bad word? ব্রেন রট ইজ, Brain rot মানে it's like পাকাউন। হ্যাঁ, ইউ নো দিস বম্বার্ডিলো ক্রোকোডিলো, হ্যাঁ, হ্যাঁ। দ্যাট ইজ ব্রেন রট। সেরকম বাংলা ব্রেন রট আছে, হাট্টিমা টিমটাকে ওরা ব্রেন রট বানিয়ে দিয়েছে। কিরকম? সো ওরা যেরকম ব্রেন রট হচ্ছে বম্বার্ডিলো ক্রোকোডিলো, Yes, উইচ ইজ আ মিক্সচার অফ ডিফারেন্ট different অ্যানিমালস। animals. সো ওটাকেই ওরা, আমি ইনস্টাগ্রামে দেখেছি কয়েকটা। বাংলা যেরকম ছিল হাঁসঝাড়ু, হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ। সো হাঁসঝাড়ু ছিল। এটা তো মানে মানে সি আই এম টেলিং ইউ, আমাদের যারা জেনারেশন, আমাদের অনেক আগে হাঁসঝাড়ু কার বলো? না সুকুমার রায়। সি হি নোজ দ্য আনসার। ও মাই গড, আইল গিভ See? ইউ চকলেট। এইটুকুনি জানবো না। So Shukumar, please, Ayush, please. You said ki what? Should I say again? না ঠিক আছে, let's not go there. সো হাজারো সুকুমার রায়, মানে সুকুমার রায় এত যুগ আগে এই জেনজির অনেক আগে এরকম স্মার্ট মুভ করে গেছে। আই থিঙ্ক আওয়ার মানে অনেক পুরনো যারা জেনারেশন তারা অনেক বেশি স্মার্ট ছিল, আমরা অনেক বেশি ডাম আমার মনে হয়। বিকজ সুকুমার রায়, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, লোকে বলবে আবার সেই নিয়ে আসার, বাট উই ক্যান্ট হেল্প ইট, দে আর That is true. স্মার্টার দেন আস। মানে ওরা যে ধরনের ক্রিয়েশন করে গেছে সেই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে, মানে যদি বলো ভূতের রাজা দিল বর, যে ধরনের ক্রিয়েশন করে গেছে সত্যজিৎ রায়ের, এটাতে বাঘা তোমার বলো তোমার গুপি গাইন বাঘা বাইন, তারপরে হীরক রাজার দেশে, তো সেই যুগে দাঁড়িয়ে তোমার আমার মনে হয় ওটা অনেক বেশি মানে টাইমের থেকে হেড ফিল্মস ছিল। সেরকমভাবে সুকুমার রায় যে ধরনের এই কম্বিনেশন, যে হাঁসঝাড়ু বা এগুলো বলো, এখনকার দিনে দাঁড়িয়ে লোকে এই কথাগুলো বলছে যে এটা আমরা এরকম কিছু মিক্স, ভাই হয়ে গেছে, ইটস ডান অ্যান্ড ডাস্টেড লং ব্যাক। তো এখন আমরা জাস্ট টার্মসগুলো চেঞ্জ করছি। আমার মনে হয় আমরা ওই তাই করি, জেনারেশন ওয়াইজ জিনিস একই থাকে, আমরা নামগুলো চেঞ্জ করতে থাকি। Actually. So to wrap up, মানে আমার তরফ থেকে একটাই কি, ইজ দেয়ার এনি মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ ইউর অডিয়েন্স কি এই ডিপ ফ্রিজ নিয়ে, যেটা মানে দে ক্যান কাম অ্যান্ড হ্যাঁ, গেট অ্যান অফকোর্স, এক্সপিরিয়েন্স? মানে 21শে নভেম্বর রিলিজ করছে, আমি এটাই বলবো যে প্লিজ আসো এবং দেখো। আর এটা সবাই বলে, কারণ প্রত্যেকেই চায় তাদের অডিয়েন্সের কাছে পৌঁছতে। সো আলটিমেটলি আমরাও সেটাই চাই, কারণ পরবর্তী কাজ যাতে আমরা ভালো করতে পারি, তার জন্য আগের কাজ ক্রিটিসাইজ করুন, ভালো বলুন, খারাপ বলুন, সেটা না দেখে কখনো করা পসিবল হয় না। সো এই ফ্রাইডে মানে কালকেই রিলিজ হচ্ছে ডিপ ফ্রিজ। সো ওয়াচ ডিপ ফ্রিজ অ্যান্ড লেট আস নো কেমন লেগেছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমাকে এখানে শোতে পেয়ে। হোপিং ফর আনাদার পডকাস্ট And with good Bengali. good Bengali, or we'll shift it to English. Okay, thank you. Take care. Bye. Thank you. Bye. God. Baap re baap.